হ্যালো স্টুডেন্টস, তো দেখো আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর খুব একদমই সোজা চ্যাপ্টার, একদমই যেটা বলে ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার, যেটা বলে ক্লাস 10 এর পারমাণবিক নিউক্লিয়াস বা পরমাণুর নিউক্লিয়াস। তোমরা এটা ফিজিক্স চ্যাপ্টার, ফিজিক্সে রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তা নামেও পড়বে, ঠিক আছে? তো একদমই সোজা চ্যাপ্টার। আগে চ্যাপ্টার পড়ার আগে এখান থেকে কত মার্ক আসে সেটা আমরা দেখে নিই। চলো, এখান থেকে তোমাদের মাধ্যমিকে যেটা আসে এমসিকিউতে 1 নম্বরে একটা, ভেরি শর্ট অ্যান্সারে 1 নম্বরে একটা, এবং গ্রুপ ডি তে যেটা থাকে 3 নম্বরের, ঠিক আছে? 3 নম্বরে তো আমরা বলেইছি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের ম্যাক্সিমাম কোশ্চেন 3 নাম্বার, তার মধ্যেও 1/1 বা +1 এ থাকে বা 1+2 তে থাকে, তো ঠিক আছে। তো চলো, এর কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে সেটা আমার ফেসবুক চ্যানেলে পরে আসবে, এই রিসেন্টলি আসবে। এবং এই চ্যাপ্টারের আজকে আমরা দেখবো যে কি কি হয় বা এই চ্যাপ্টারে কি আছে না আছে, তেজস্ক্রিয়তা অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, ঠিক আছে? একদমই সোজা চ্যাপ্টার, পেশেন্স রেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। কথা দিচ্ছি, কোনো মানে এটা যদি ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, মাধ্যমিকে তেজস্ক্রিয়তার উপরে, আই মিন পরমাণু নিউক্লিয়াসের উপরে কোনো কোশ্চেন তোমরা ছেড়ে আসবে না। তো চলো প্রথমে শুরু করা যাক। যে আজকে যে চ্যাপ্টারটার নাম পড়বো সেটার নাম হচ্ছে আমাদের কি না পরমাণুর, যে চ্যাপ্টারটার নাম পড়বো সেটা হচ্ছে নাম কি না পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস, যাকে আমরা ইংলিশ টার্মে বলি কি না রেডিও অ্যাক্টিভিটি। কি অ্যাক্টিভিটি? রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? এই রেডিও অ্যাক্টিভিটির বাংলা মানে যাকে আমরা বলি কি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা বা যাকে আমরা বলছি রেডিও অ্যাক্টিভিটি। এই তেজস্ক্রিয়তা জানার আগে প্রথমে একটু শর্টলি একটু গল্প বলি। প্রথমে কি না হেনরি বেকারেল নামে একজন কে ছিল বিজ্ঞানী। কে ছিল না হেনরি বেকারেল। কি ছিল? হেনরি বেকারেল। এই বিজ্ঞানী কি করেছে না পটাশিয়াম ইউরেনিল সালফেট বা ইউরিনিল সালফেট নামে একটা লবণ নিয়েছিল। সেখান থেকে দেখলো যে এক প্রকার রশ্মি অনবরত কনস্ট্যান্টলি কি আছে বেরোতে আছে। তো সেখান থেকে দেখলো যে একটা রশ্মি কনস্ট্যান্ট যখন বেরোতে আছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো না কিছু উৎপত্তি হচ্ছে বা কিছু না কিছু আবিষ্কার হচ্ছে। কি নিয়েছিল? এখান থেকে দিই পটাশিয়াম ইউরেনিল সালফেট, যার নাম কি না K2UO2SO4 এর হোল 2, ঠিক আছে? এগুলো তোমাদের জাস্ট ফর এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? তো তোমরা এখানে দেখবে কি না পটাশিয়াম ইউরেনিল সালফেট, ঠিক আছে? এইটার উপরে হেনরি বেকারেল একটা এক্সপেরিমেন্ট করেছিল, দিয়ে দেখছে যে এখান থেকে কনস্ট্যান্টলি একটা অদৃশ্য রশ্মি কি আছে বেরোতে আছে। তুমি বলে স্যার কি করে অদৃশ্য রশ্মি বুঝেছে? হ্যাঁ, তার এক্সপেরিমেন্টও আমরা করব। তো এটা যখন দেখলো যে তারপরে তখন সেই বেকারেলের নাম অনুযায়ী হলো কি মানে এই বিজ্ঞানীর নাম অনুযায়ী সেই রশ্মিটার নাম কি হলো না এই রশ্মিটার নাম দিয়েছে কি না বেকারেল রশ্মি। কি রশ্মি? না বেকারেল রশ্মি। পরে এই রশ্মির নাম চেঞ্জ করে যেটা করা হয়েছে কি না তেজস্ক্রিয় রশ্মি। কেন তেজস্ক্রিয় রশ্মি বললো? কারণ তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয়তা কাকে বলে, আগে তেজস্ক্রিয় রশ্মি জানার আগে যদি আগে তেজস্ক্রিয় ধর্ম বা জিনিসটা আগে জানতে পারো, অটোমেটিক তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় যৌগ তোমরা জানতে পারবে। কি তেজস্ক্রিয়তা? কি না কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস যখন কি হচ্ছে ভেঙে একটা নতুন, কারণ কি করে ভাঙছে পরমাণু নিউক্লিয়াস না দেখো, যখন একটা কোনো সাবস্টেন্সকে বা কোনো একটা পদার্থকে যখন রেখেছি সেখান থেকে যখন কন্টিনিউয়াসলি একটা রশ্মি যখন বেরোচ্ছে, তার মানে কি তার ক্ষয় আছে না? তাহলে ক্ষয় যখন হচ্ছে, রশ্মি বেরোচ্ছে, তার মানে ওখান থেকে কোনো না কোনো নতুন মৌলের পদার্থ কি আছে আবিষ্কার বা সৃষ্টি হওয়ার কি আছে সম্ভাবনা আছে। তাই জন্য বলেছে যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে যখন কি হয় না নিউক্লিয়াস ভেঙে একটা নতুন মৌলের সৃষ্টি হয় এবং সেখান থেকে একটা অদৃশ্য রশ্মি অনবরত বা অবিরাম কি হতে থাকে নির্গত হতে পারে, সেই পদার্থকে আমরা ধর্মকে কি বলি তেজস্ক্রিয়তা। কি বললাম? তেজস্ক্রিয়তা, সিম্পল। তাহলে আর যে তেজস্ক্রিয় রশ্মি কি না ওই পদার্থ থেকে মানে কি তেজস্ক্রিয় যৌগ থেকে যে রশ্মি অনবরত বেরোতে থাকে বা নির্গত হতে থাকে তাকেই আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি। আর যে যৌগ থেকে এই তেজস্ক্রিয়তা দেখা যায় মানে যে যৌগটাই তেজস্ক্রিয় ধর্ম দেখায় এবং
যে যৌগ থেকে এই কন্টিনিউয়াস যে অবিরাম একটা অদৃশ্য রশ্মি যেটা বেরোতে থাকে তাকেই আমরা বলি কি তেজস্ক্রিয় যৌগ। সিম্পল ব্যাপার। তার মানে কি দেখো এখানে যেটা আমরা দেখেছি ফার্স্টে হেনরি বেকারেল দেখেছিল যে পটাশিয়াম ইউরেনিল সালফেট এই যৌগের মধ্যে ফার্স্টে কি করেছে না ফার্স্টে এই যৌগটা থেকে একটা অবিরাম তেজস্ক্রিয় মানে রশ্মি নির্গত হয়েছে যাকে আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি। এই যৌগটাকে আমরা বলছি কি তেজস্ক্রিয় যৌগ। এবং এই যে যৌগটার যে প্রপার্টিজ মানে কি এখান থেকে ভেঙে কোনো না কোনো নতুন প্রপার্টি সাবস্টেন্স উৎপন্ন হবে, পদার্থ উৎপন্ন হবে এবং এর কি তেজস্ক্রিয় রশ্মি নির্গত করছে। এই ধর্মটাকে আমরা কি বলবো এই যৌগের তেজস্ক্রিয়তা। বলো বোঝা গেছে? বোঝা গেছে না? ঠিক আছে। তো চলো ঠিক আছে চলো লিখেই দিই তেজস্ক্রিয়তা রশ্মি কি, তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয় রশ্মি কি এবং তেজস্ক্রিয় যৌগ কি। ঠিক আছে, তো এটা তোমরা কপি করো দেন আমি লিখে দিচ্ছি। তুলে নিছো না? ব্যাস। প্রথমে আমরা তেজস্ক্রিয়তা কাকে বলে না প্রথমে আমরা তেজস্ক্রিয়তা কাকে বলে সেটা আগে আমরা দেখি। এখানে আমি লিখছি যে ধর্মের প্রভাবে কোনো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে একটি নতুন মৌলের সৃষ্টি হয় এবং ওই মৌল থেকে অবিরাম একটি অদৃশ্য রশ্মি নির্গত হয় তাকে ওই মৌলের তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তা দেখো তেজস্ক্রিয়তা কিন্তু ওই মৌলের একটা প্রপার্টিজ বা বৈশিষ্ট্য যেখানে কি না ওই মৌলের পরমাণু নিউক্লিয়াস ভেঙে কি একটা নতুন মৌলের সৃষ্টি হচ্ছে এবং তার সাথে সাথে কন্টিনিউয়াসলি একটা কি ইনভিজিবল রে বা যাকে আমরা বলি অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে তখন তাকে আমরা সেই প্রপার্টিজটাকে বা সেই ধর্মটাকে তাকে আমরা দেখো প্রথমেই জন্য লিখেছি যে ধর্মের প্রপার্টি। তার মানে কি এটা তেজস্ক্রিয়তা কি ওই মৌলের প্রপার্টিজ না? ক্লিয়ার? দেন আমরা যাব কোথায় না এটা তোমরা লেখো দেন আমি লিখছি কি তেজস্ক্রিয় যৌগ বা তেজস্ক্রিয় রশ্মিটা কি। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো এরপরে লেখা যাক তেজস্ক্রিয় মৌল। এটা তেজস্ক্রিয়তা ছিল, এটা তেজস্ক্রিয় মৌল। তাহলে তেজস্ক্রিয় মৌল কি না দেখো তেজস্ক্রিয় মৌল কি না ওই কোন মৌলের ভারী পরমাণুর কোন ওই ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস ভেঙে যখন নতুন মৌলের সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে ঠিক আছে আমি আর লিখছি না বলেই দিচ্ছি তোমাদের এমনি তো এমনি টাইম ওয়েস্ট হচ্ছে। তোমরা তো অটোমেটিক্যালি বই আছে তোমাদের সেখান থেকে তো তোমরা করতেই পারবে কোনো অসুবিধা নেই। তো যাই হোক আমি বলে দিচ্ছি জিনিসটা যেগুলো ইনফরমেটিভ আছে বা যেগুলো ইনফরমেশন দেওয়ার আছে আমি সেগুলো এখান থেকে লিখে নেব। বাকি ডেফিনেশন বলো বা আদার্স যে এক্সাম্পল আছে সেগুলো তোমরা তো বই থেকে করে নিতেই পারবে। তো যেগুলো ইনফরমেটিভ যেমন আগেরটা যেমন দিলাম কি হেনরি বেকারেল তেজস্ক্রিয়তার যে উদ্ভাবনটা তিনি প্রথম দেখেছিলেন বা আবিষ্কার করেছিলেন কোন মৌল থেকে না পটাশিয়াম ইউরেনিল সালফেট থেকে। ঠিক আছে, তো এইগুলো ইনফরমেটিভ এগুলো লিখে দেবো কোনো সমস্যা নেই এবং যেটা লেখার হবে সেটা আমি লিখেই দেবো। তো এখানে আমি কি বললাম তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় মৌল কি যে মৌল কি হচ্ছে না কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে মানে তেজস্ক্রিয়তা ধর্মের প্রভাবে কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস স্ববিভাজিত হয়। হ্যাঁ এইখানে একটা কথা করবে কোনো ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস স্ববিভাজিত এটা ভেঙে না লিখে এখানে লেখো স্ববিভাজিত হয়ে
একটা নতুন মৌলের সৃষ্টি করে এবং ওই মৌল থেকে অবিরাম একটা অদৃশ্য রশ্মি নির্গত হয়, তখন তাকে আমরা বলি কি তেজস্ক্রিয় ধর্ম, তাই না? তাহলে আমরা তেজস্ক্রিয় যৌগ কি না, যে যৌগ থেকে অবিরাম একটা কি অদৃশ্য রশ্মি নির্গত হয় তাকেই আমরা বলি কি তেজস্ক্রিয় যৌগ, বা যে সমস্ত যৌগের মধ্যে তেজস্ক্রিয়তার ধর্ম দেখা যাবে তাকেই আমরা বলবো তেজস্ক্রিয় যৌগ। আর রশ্মি কি না, ওই তেজস্ক্রিয় ধর্মের প্রভাবে কোনো ওই তেজস্ক্রিয় যৌগ থেকে যখন অবিরাম একটা অদৃশ্য রশ্মি বেরোবে, যে অদৃশ্য রশ্মি তাকেই আমরা বলবো কি তেজস্ক্রিয় যৌগ, সরি রশ্মি। ক্লিয়ার? তো চলো এরপরে আমরা দেখি তেজস্ক্রিয় রশ্মি কত প্রকার হয় এবং সেগুলোকে কি করে আইডেন্টিফাইড করেছে, তো সেগুলোর আমরা এরপরে জানবো। ঠিক আছে, তোমরা এটা কপি করো, দেন আমরা নেক্সট পার্টে মুভ করছি। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে তোমাদের কি না তেজস্ক্রিয় রশ্মি। কি বলেছে দেখো, তেজস্ক্রিয় রশ্মি ক প্রকার হয় না, তেজস্ক্রিয় রশ্মি যেটা আমাদের এখানে মেন চ্যাপ্টারের মানে পোরশন, যে তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি তিন প্রকার হয়। একটা হচ্ছে কি যেটাকে আমরা বলছি আলফা রশ্মি, এটাকে আমরা বলছি কি বিটা রশ্মি, ঠিক আছে, আর একটাকে আমরা বলছি কি না গামা রশ্মি। এবার তুমি বলবে স্যার আলফা কি বিটা কি গামা কি আমরা কি করে করব, তার জন্য একটা কি পরীক্ষা করেছিল না, তার জন্য একটা আলফা বিটা গামার একটা উৎসের প্রকৃতির উপরে নির্ভর করে একটা পরীক্ষা হয়েছিল। কি পরীক্ষা দেখো তোমরা, আমি আগে বলেই দিই, আলফা রশ্মি যেটা আছে সেটা হচ্ছে কি না, সেই রশ্মিটাকে আমরা ডিনোট করি কি না হিলিয়াম পরমাণু He2+, এই He2+ কেই আমরা বলি কি আলফা রশ্মি। ঠিক আছে, হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত 2 আর ভর কত 4, তাই না? তো এখানে একটা পরীক্ষা করেছিল, কি পরীক্ষা করেছিল না, আচ্ছা চলো, এখানে আমরা একটা ব্লক নিয়েছি, এই ব্লকে ব্লক মানে এটা হচ্ছে সিসার ব্লক। এইখানে আমরা একটা কি করেছি, একটা তেজস্ক্রিয় রশ্মি রেখেছি যার নাম হচ্ছে কি, ধরো আমি দিলাম রেডিয়াম। আচ্ছা হ্যাঁ, এখানে একটা তোমাকে বলা হয়নি যে তেজস্ক্রিয় যৌগ কি, সরি এখানে একটু একটু মিস্টেক হয়ে গেছে। তেজস্ক্রিয় যৌগ কোনগুলো বলো তো, আমি বলবো তেজস্ক্রিয় যৌগ যেগুলোর হচ্ছে তোমার কি না পারমাণবিক ক্রমাঙ্ক দেখবে 82 এর উপরে, মানে ইন জেনারেল দেখবে ইউরেনিয়ামোত্তর মৌলগুলোর পরেই কিন্তু তেজস্ক্রিয় মৌলগুলো কি হয় ইন জেনারেল স্টার্ট হয়। তো হ্যাঁ, তুমি বলবে স্যার ফ্রান্সিয়াম কি নেই, হ্যাঁ ফ্রান্সিয়ামও একটা তেজস্ক্রিয় মৌল, বা তোমার অ্যাটিস্টাইনও একটা তোমার কি তেজস্ক্রিয় মৌল। সব দেখবে প্রায় ম্যাক্সিমাম ইন জেনারেল, আমি বলছি ইন জেনারেল দেখবে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক, যেমন ধরো আমি বললাম কি রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, ঠিক আছে ইত্যাদি। হ্যাঁ তুমি বলবে স্যার কি হয় না, কার্বনেরও একটা কি হয় তেজস্ক্রিয় হয়, পোলোনিয়ামও হয়, কোবাল্টও হয়, ঠিক আছে, সোনাও তেজস্ক্রিয় হিসেবে কাজ করে। কোনগুলো না, যেগুলো আমরা আইসোটোপ পড়েছি না, তো সেগুলো আমরা পরে জানবো তেজস্ক্রিয় কি, তার ব্যবহার কি। তো তার আগে দেখো তেজস্ক্রিয় যৌগ কি না, তেজস্ক্রিয় যৌগ সাধারণত যাদের সাধারণত যাদের পারমাণবিক ক্রমাঙ্ক কত না 82 এর উপরে। এটা আমি পরে পড়বো যে কেন কোনো মূল্য তেজস্ক্রিয়তা দেখায়, সেটা আমরা এর পরে আসবো। তার আগে আমরা আগে দেখে নিই যে কিভাবে আলফা বিটা গামাকে আমরা ডিনোটেশন করেছিলাম। তো দেখো এখানে তেজস্ক্রিয় রশ্মিতে কি আছে, ধরো একটা আলফা আমরা নিলাম কি, এখানে একটা নিলাম আমার রেডিয়াম, ঠিক আছে, এটাকে ধরো আমি বলছি কি না রেডিয়াম হচ্ছে আমার কি তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার? এরপরে আমি এখানে একটা কি রেখেছি না, একটা এখানে রেখেছি সিসার পাত, বা একটা ব্লক রেখেছি, একটা ছিদ্র যুক্ত একটা কি করেছি পাত রেখেছি। এই পাতের উপরে আমরা কি রেখেছি তড়িৎ ক্ষেত্র। ধরে নাও এই তড়িৎ ক্ষেত্রটার হচ্ছে নেগেটিভ, এই তড়িৎ ক্ষেত্রটা ধরে নাও পজিটিভ, ঠিক আছে, এটাকে ধরো আমরা লিখছি কি তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এইবারে আচ্ছা এখানে আর একটা আমরা কি ফ্লুরোসেন্স রেখেছি। ফ্লুরোসেন্স কি, ফ্লুরো, তো
তোমরা রাদারফোর্ডের পরমাণু নিউক্লিয়াসের পর যখন আবিষ্কার করেছিল সেখানে পড়েছিল না ফ্লুরোসেন্স ম্যাটেরিয়াল। ফ্লুরোসেন্স কি না, ফ্লুরোসেন্স ম্যাটেরিয়াল হলো এমন এক ধরনের পদার্থ বা যার মধ্যে কি কোনো পরমাণু যদি হিট করে বা স্ট্রাইক করে সেটা কি হয়, স্পার্কিং হয়। স্পার্কিং মানে কি আগুনের মতন কেউ জ্বলতে থাকে, যার ফলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওখানে কোনো না কোনো ভর বিশিষ্ট মৌলের পরমাণু হিট করছে, যার জন্য কি হচ্ছে, স্পার্কিং করছে। তো দেখো তেজস্ক্রিয় মৌলের প্রপার্টিজ আমরা কি বলেছি, এখান থেকে কি হবে, অবিরাম রশ্মি কি হবে, নির্গত হবে না, হ্যাঁ কি না বলো, রশ্মি কি হবে, নির্গত হবে না, অদৃশ্য রশ্মি অবিরাম নির্গত হচ্ছে। রশ্মি যখন নির্গত হলো দেখা গেল যে যখন এই নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি আসছে একটা কিন্তু কি হচ্ছে, এই পোর্শনে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, যেখানে আমরা দেখলাম যে এই পোর্শনটাতে কি হচ্ছে, প্রচুর পরিমাণে স্ট্রাইকিং করছে। এই রিজিয়নটা আমি বললাম প্রচুর পরিমাণে কি হচ্ছে, স্ট্রাইকিং করছে, তার মানে কি স্পার্কিং হচ্ছে, আগুন জ্বলছে, মানে এখানে কি কোনো না কোনো মৌল হিট করলে, আমি বলেইছি ফ্লুরোসেন্সে কোনো মৌল যদি হিট করে বা স্ট্রাইক করে তবেই আমরা কি বুঝবো যে ওই মৌলের কোনো না কোনো মানে তোমার ভর বিশিষ্ট মৌল ওখানে আঘাত করছে বা ওখানে পৌঁছচ্ছে। তার মানে দেখলাম যে কিছু রশ্মি দেখলাম যে এখানে কি না, এখানে যখন আমরা নেগেটিভ তড়িৎ ক্ষেত্র রেখেছি দেখলাম যে এই পোর্শনটাতে হচ্ছে তোমার কি হিট করছে, আর দেখলাম যে কিছু রশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে, কোনো দিকে বাঁকছে না, ধরো এই পোর্শনটাতে হচ্ছে তোমার কি স্পার্কিং, আর কিছু কিছু রশ্মি দেখলাম যে পজিটিভের দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, মানে ধরো এই পোর্শনটাতে হচ্ছে তোমার কি না সে হিট করছে বা স্ট্রাইকিং করছে। এবারে বলো নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে কে বাঁকবে, আমরা চুম্বকেই পড়েছি যে মানে বিপরীত তোমার ক্ষেত্র বিশিষ্ট বা বিপরীত চুম্বক ক্ষেত্র যার হবে, তার মানে কি নেগেটিভের দিকে বাঁকছে, মানে কি নিশ্চয়ই এটা কি পজিটিভলি চার্জ না, পজিটিভের দিকে বাঁকছে মানে কি এটা কি নিশ্চয়ই নেগেটিভলি চার্জ, আর যার কোনো কিছু কোনো প্রকার কোনো বিচ্যুতি হচ্ছে না, সোজা বেরিয়ে যাচ্ছে, তার মানে কি সে হচ্ছে কি নিউট্রাল, যার মানে চার্জ কোনো চার্জই নেই, জিরো। এইবারে যখন দেখলো যে আমরা এখানে কি বলেছি, দেখো আলফা কণাকে কি দ্বারা চিহ্নিত করি, হিলিয়াম He2+ না, তার মানে কি আলফা কণা কি ধনাত্মক চার্জ যুক্ত আধান, আর ধনাত্মক চার্জ যুক্ত আধান কোথায় যাবে, দেখো নেগেটিভ চার্জের দিকে যাবে না, তার মানে কি একে অ্যাট্রাক্ট করেছে, তাই জন্য আমরা দেখলাম কি আলফা কণা হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রে বাঁকছে, নেগেটিভের দিকে বাঁকছে। বিটা রশ্মি দেখলাম যে এখান থেকে চিহ্নিত করলাম যে বিটা রশ্মির যে প্রপার্টি, সেখান থেকে দেখলাম যে বিটা রশ্মি কি না পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, তার মানে কি বিটা রশ্মির চার্জ কি নেগেটিভ, আর গামা রশ্মি হচ্ছে তোমার কি না নিউট্রাল, যার হচ্ছে তোমার কি না কোনো প্রকার কোনো বিচ্যুতি নেই। তাহলে এটাকে হচ্ছে আমরা কি বলছি, আলফা রশ্মি, এটাকে আমরা বলছি কি গামা রশ্মি, আর এটাকে হচ্ছে আমরা বলছি কি না বিটা রশ্মি। বলো বুঝতে পেরেছো না পারোনি, আলফা বিটা গামা, ঠিক আছে। এই এক্সপেরিমেন্ট তোমাদের না মনে রাখলেও হবে, দেখো বোঝো ভুলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ তেজস্ক্রিয় রশ্মি কত প্রকার হয় এবং তেজস্ক্রিয় রশ্মির প্রপার্টিজ গুলো অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সবটা ভুলে গেলে তো হবে না, তোমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। তো এই এক্সপেরিমেন্টটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা তোমরা দেখো বোঝো, ভুলে গেলেও কোনো সমস্যা নেই, বাট তোমাদের আলফা বিটা গামার কিন্তু তোমাদের প্রপার্টিজ গুলো অতি অবশ্যই মনে রাখতে হবে, এটা তোমরা কপি করো, দেন আমরা নেক্সট পার্টে মুভ করব। ক্লিয়ার, এটা করে নিয়েছো না, ব্যাস চলো এরপরে আমরা দেখব যে আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার কি প্রপার্টিজ আছে, বা আলফা বিটা গামা রশ্মি যেটা তোমাদের কোশ্চেনে দেয়। হ্যাঁ এখানে এর সাথে সাথে আমি কোশ্চেন গুলো আমি তোমাদের বলি যে কি কি কোশ্চেন অ্যাকচুয়ালি এখান থেকে দেয়। দেখো ডেফিনেশন তো আমি প্রতিটা ক্লাসে বলেইছি যে ডেফিনেশন ভালো করে অতি অবশ্যই তোমরা ডেফিনেশন গুলো পড়ে রাখবে, কারণ ডেফিনেশন কি হয় অনেক সময় জিজ্ঞাসা করে নেয় স্টুডেন্টরা, সেটা কি হয় হেলায় উড়িয়ে দেয়, তো আলটিমেট কি হয় পরীক্ষার হলে গিয়ে ডেফিনেশন বানিয়ে বানিয়ে লিখতে গেলে সেখান থেকে নাম্বারই পায় না। তো তো চলো আমরা আজকে ফার্স্টে আলফা বিটা গামা, আলফা রশ্মি বিটা রশ্মি আর একটা কি না গামা রশ্মির মধ্যে আমরা কি করব, তুলনা করব যে কার চার্জ কত, মানে তোমার হ্যাঁ চার্জ কত, কার আধান কত, ঠিক আছে, কে উচ্চ গতি সম্পন্ন, কার ভেদন ক্ষমতা বেশি, বা কি ব্যাপার, সমস্ত বৃত্তান্ত আজকে আমরা এখান থেকে জানবো। সরি এক মিনিট, তো চলো আলফা রশ্মি এখানে আমরা কি দেখলাম,
আলফা রশ্মি আমি প্রথমেই বলেছি কি আলফা রশ্মি চার্জ কি ধনাত্মক, এবং এটা কোন চার্জের সঙ্গে সমান না হিলিয়াম 2+, He2+, ঠিক আছে। এই রশ্মিটাকে আমরা কি না He2+ রশ্মির সাথে হচ্ছে আমরা কি করব কম্পেয়ার করব, কারণ আমরা পরে পড়বে তোমরা 11-এ ওঠো 11-এই পড়বে যে আলফা রশ্মি মানে আমরা বুঝি সবসময় কি হিলিয়াম He+, ঠিক আছে, He2+। বিটা রশ্মি হচ্ছে তোমার কি না বিটা রশ্মি, বা এখান থেকে তুমি বলতে পারো আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক কার না প্রোটন কণার স্রোত। কি কণার স্রোত? পজিটিভ কে হয়? প্রোটন হয় না, তো ধনাত্মক এখানে কি বলতে পারো না প্রোটন কণার স্রোত। বিটা রশ্মি হচ্ছে তোমার কি না ঋণাত্মক চার্জ যুক্ত বা ঋণাত্মক আধান সম্পন্ন, এটা হচ্ছে তোমার কি না ইলেকট্রন কণার স্রোত। আমরা দেখেই নিলাম না এক্ষুনি ইলেকট্রন কণার স্রোত, আমরা এক্ষুনি দেখলাম না এক্সপেরিমেন্টের সাহায্যে যে পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে যা বাঁকছে, তাহলে বিটা রশ্মি পজিটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে কেন বাঁকছে? নিশ্চয়ই তার চার্জ কি নেগেটিভ না। আর গামা রশ্মি কি কোনো দিকে কোনো বাঁকছে না, সোজা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার কি না নিস্তড়িৎ। নিস্তড়িৎ কে হয়? নিস্তড়িৎ কে হয়? নিউট্রন হয় না নিস্তড়িৎ। তো আলফা কণা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে তোমার কি না He2+, যেটা হচ্ছে তোমার আলফা কণার বা প্রোটন কণার স্রোত, বিটা রশ্মি ইলেকট্রন কণার স্রোত, গামা রশ্মি হচ্ছে তোমার কি নিস্তড়িৎ, ঠিক আছে। এখানে মনে রাখবে একটা আলফা রশ্মির ভর, কি বললাম, একটা আলফা রশ্মির ভর একটা প্রোটনের ভরের 4 গুণ। প্রোটনের ভর কত? 1.67 × 10⁻⁻24 গ্রাম না, তার 4 গুণ মানে ইনটু 4, এটাই হচ্ছে তোমার কি আলফা রশ্মির ভর। একটা আলফা রশ্মির ভর প্রোটনের ভরের 4 গুণ। গামা বিটা রশ্মির কত? বিটা রশ্মির ভর হচ্ছে ভর মানে হচ্ছে তোমার কত ইলেকট্রনের যেটা ভর, ইলেকট্রনের ভর কত 9.11 × 10⁻⁻28 গ্রাম না, কেজিতে লিখলে কেজি করবে, এটা গ্রামে লিখলে গ্রামে লিখবে। আর এটার ভর কত না গামা রশ্মির ভর যেটা হয় যে আমরা জানি কি ভর কার সমান হয়? ভর কার সমান হয়? ভর হচ্ছে তোমার যে গামা রশ্মি আর তোমার বিটা রশ্মির ভর কি হয়? প্রায় অলমোস্ট কি হয় ইকুয়াল হয় না? সরি এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। তার মানে কি একটা গামা রশ্মির ভর কত হয়? একটা গামা রশ্মির যে ভর হচ্ছে তোমার কি না সরি এক মিনিট সরি এখানে মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে তোমার কি না ভরহীন, সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে তোমার কি না ভরহীন। মানে আমরা বললাম যে তাহলে আলফা রশ্মি কি, আলফা রশ্মির ভর হচ্ছে তোমার একটা প্রোটনের ভরে 4 গুণ, প্রোটনের ভর দেখো 1.67 × 10⁻⁻24 গ্রাম। বিটা রশ্মির ভর হচ্ছে তোমার কি একটা ইলেকট্রনের ভরের সমান, ইলেকট্রনের ভরের কোনো গুণটুন না, ইলেকট্রনের ভরের সমান, মানে ইলেকট্রনের যা ভর বিটা রশ্মির ভরও সেম। আর গামা রশ্মি হচ্ছে তোমার কি ভরহীন। তো আমরা চার্জ তো দেখলাম, ভর দেখলাম, এরপরে যেটা আমরা দেখব যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে ম্যাক্সিমাম টেস্ট পেপারে আছে, টেস্ট পেপারে প্রায় প্রায় দেখবে চ্যাপ্টারেই আছে, সেটা হচ্ছে তোমাদের কি না সেটা হচ্ছে তোমাদের কি না ভেদন ক্ষমতা। বলো কার ভেদন ক্ষমতা বেশি হবে বলো তো? যে স্পিডে মুভ করতে পারবে না, ভেদ কে করতে পারবে? যার বেশি স্পিড হবে না, যে আস্তে আস্তে যাবে সে কি ভেদ করতে পারবে? বলো হ্যাঁ কিনা বলো। তার মানে কি আলফা রশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে কি সবচেয়ে কম, কারণ কি আলফা রশ্মির ভর দেখো এদের সবগুলোর থেকে ভরের থেকে অনেক বেশি, তার মানে কি সবচেয়ে কম। এটার ভর কি আলফা রশ্মির থেকে বেশি, মানে সরি ভেদন ক্ষমতা। আর গামা রশ্মির হচ্ছে তোমার কি না সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, কারণ কি কুইকলি মুভ করতে পারবে, ফাস্ট মুভ করবে, তার মানে কি ইজিলি কোনো জিনিসকে ভেদ করতে পারবে। দেন যেটা আসে যেটা হচ্ছে তোমার কি আয়নিত করার ক্ষমতা, কাকে? গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। জানবে ভেদন ক্ষমতার সাথে আয়নন ক্ষমতা কি হয় ইনভার্সলি প্রপোর্শনাল। কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার ভেদন ক্ষমতা সবচেয়ে কম তার আয়নিত ক্ষমতা কি হবে সবচেয়ে বেশি। মানে প্রায় কত বলো দেখি, প্রায় যদি আমরা ধরি যে 100 ভাগ, তার মানে কি এটা 100 ভাগ মানে টোটালি এটা কি ইজিলি আয়নাইজ করতে পারে। আর বিটা রশ্মি হচ্ছে তোমার কি না আলফা রশ্মির থেকে কম, প্রায় 100 ভাগের, এটাকে আমরা বলি 1 ভাগ। আর গামা রশ্মির হচ্ছে সবচেয়ে কম ভেদন আয়নিত, মানে কি যে যত সময় কারো কন্টাক্টে থাকবে তত সময় তাকে কি হিট করে 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 আয়নিত, মানে সরি স্ট্রাইক করে 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 আয়নিত করতে পারবে না। তাহলে যে বেশি কন্টাক্টে মানে কি যে স্লোলি যাবে,
কে স্লোলি যায়, আলফা রশ্মি স্লোলি যায়, কারণ তার ভেদন ক্ষমতা সবথেকে কম। তাই জন্য তার দেখো গ্যাসকে আয়নিতর ক্ষমতা কি সবচেয়ে বেশি, বিটা রশ্মির গ্যাসের আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মি থেকে কম, আর এটার হচ্ছে সবচেয়ে কম, প্রায় কত না 1000 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো না বারণ? ক্লিয়ার? এটা তোলো, আমরা নেক্সট পার্টে মুভ করছি। ক্লিয়ার? দেখো এরপরে এটা মুছে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি আধান। আধান মনে রাখবে, একটা প্রোটনের আধান কত, 3.2 × 10⁻⁻19 কুলম না? সি লিখলাম, সি মানে কত, কুলম, হ্যাঁ কি না বলো? আর এই বিটা রশ্মির ভর কত, 1.6 × 10⁻⁻19 কুলম। আধান, এর তো কোনো আধান নেই, নিস্তড়িত থাকলে তার কি আধান থাকবে, কোনো প্রকার কোনো আধানই নেই, তাই না? তার মানে কি আধান শূন্য। তো এইগুলো হচ্ছে তোমার কি আলফা বিটা গামা রশ্মির মধ্যে পার্থক্য বলতে পারো, বা আলফা বিটা গামা রশ্মির প্রপার্টিজও এগুলো বলতে পারো, বৈশিষ্ট্য বলতে পারো। এখান থেকে ম্যাক্সিমাম যে কোশ্চেন দুটো দেয় সেটা হচ্ছে তোমার কি ভেদন ক্ষমতা কার বেশি, আর তোমার হচ্ছে কি না গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কার সবথেকে বেশি বা সবথেকে কম, বা তোমাকে এখানে দিয়ে দিতে পারে কোশ্চেন যে আলফা বিটা গামাকে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজাও। আমি এখানে কোশ্চেনটা লিখেই দিচ্ছি, আমি এখানে ধরো আমি কোশ্চেনটা এখানে লিখেই দিচ্ছি। মানে কিরকম কোশ্চেন, 1 মার্কের, আলফা বিটা গামাকে ভেদন ক্ষমতার নিম্নক্রমে সাজাও। অথবা এখান থেকে বলতে পারে তার ভেদন ক্ষমতা কার বেশি, নিম্নক্রম মানে কি বড় থেকে ছোট, তারপর সব থেকে গামা, তারপরে বিটা, তারপরে হচ্ছে কি আলফা। এগুলো অপশন চুজেও দিতে পারে, 1 নাম্বারেও জিজ্ঞাসা করতে পারে, যে কোনো ভাবে করতে পারে। তো এগুলোর প্রপার্টিজ যদি তোমরা ভালোভাবে জেনে রাখো, আশা করছি কোনো প্রকার কোনো সমস্যা হবে না, ঠিক আছে না? তো চলো এরপরে আমরা নেক্সট পার্টে মুভ করি। এখানে কিছু কিছু কোশ্চেন আছে, সেগুলো জানতে হবে যে কোনো মৌল কেন তেজস্ক্রিয়তা দেখায়, বা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো কি কি, তো আমরা সেগুলো দেখবো, ঠিক আছে। ক্লিয়ার? তো চলো এরপরে আমরা দেখবো যেটা কি না কোন মৌলের পরমাণু কেন হচ্ছে তোমাদের কি দেখায় না তেজস্ক্রিয়তা দেখায়। কি দেখায় না কোন মৌলের পরমাণু কেন তেজস্ক্রিয় ধর্ম দেখায়। এমনি এমনি তো দেখাবে না, নিশ্চয়ই কোনো না কোনো রিজন আছে, কোনো না কোনো রিজন আছে। কি রিজন না কোন মৌলের পরমাণু তেজস্ক্রিয়তার কারণ। দেখো এখানে যেটা আমরা পড়বো, তেজস্ক্রিয়তার কারণ বা রিজন অফ রিঅ্যাক্টিভিটি, রেডিওঅ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা কি জন্য দেখায় না দেখবে যে সমস্ত মৌলের প্রোটন নিউট্রন এবং প্রোটনের অনুপাত, কাদের না যে সমস্ত মৌলের পরমাণুর নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি 1.5 এর থেকে বেশি হয় সেটা কি হয়, শতভঙ্গুর। শতভঙ্গুর মানে কি নিজে নিজে ভেঙে যায়, তাই না, এবং অস্থায়ী হয়। তাহলে আমি এখানে বলছি যে সব মৌলের পরমাণুর n/p এর অনুপাত 1.5 এর বেশি হয় সেই মৌল অস্থায়ী ও স্বভঙ্গুর হয়। স্বভঙ্গুর মানে কি নিজে নিজে ভেঙে হয়। তাহলে স্বভঙ্গুর ভেঙে যাওয়া হওয়া মানে কি নিজে ভাঙবে, আর ভাঙা মানেই কি কোনো না কোনো কি হবে রশ্মি বা প্রোডিউস বা নতুন মৌল তৈরি করবে। আমরা তেজস্ক্রিয়তার ধর্মেই পড়েছিলাম, কোনো ভারী মৌলের পরমাণু ভেঙে স্ববিভাজিত হয়ে যখন কি হবে কোনো নতুন মৌল সৃষ্টি করবে এবং সেখান থেকে কি করবে না কোনো অদৃশ্য রশ্মি সৃষ্টি করবে, তখন তাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা। আর আমরা আগেই বলেছিলাম যে ইন জেনারেল দেখবে যে সমস্ত মৌলের পরমাণু 82 এর বেশি, তাই না। আমি এখানে লিখে দিচ্ছি তাও আরেকবার, যেসব মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 82 এর বেশি তারা তেজস্ক্রিয়তা দেখায়।
মেন রিজন হচ্ছে এইটা। ক্লিয়ার? দেখবে যাদের n/p মানে নিউট্রন বাই প্রোটনের অনুপাত হচ্ছে 1.5 এর থেকে যদি বেশি হয়, তখন সেই সমস্ত মৌল অস্থায়ী এবং সবঙ্গুর। আর অস্থায়ী সবঙ্গুর মানে কি, নিশ্চয়ই কোনো না কোনো মৌল উৎপন্ন করবে, তাই জন্য হচ্ছে তোমার কি তেজস্ক্রিয়তা দেখাবে। এখানে আমরা বলি যে কি করে, ধরো এখানে তোমাকে একটা কোশ্চেন বলতে পারি, H3 কেন তেজস্ক্রিয় মৌল? ব্যাখ্যা করো কেন। কারণ দেখো আমরা এখনই কি বললাম, যে সমস্ত মৌলের পরমাণু নাইট্রোজেন বা প্রোটনের অনুপাত যদি কি হয় না তোমার 1.5 এর থেকে বেশি হয়, এইটা মনে রাখবে কত, 1.5 এর থেকে বেশি হয়। কি করে দেখো, H3 কে আমরা কি বলি, H11 প্রোটিয়াম, H21 ডয়টেরিয়াম, H31 ট্রিটিয়াম। তাহলে এর দেখো এর ইলেকট্রন সংখ্যা কত, 1। ইলেকট্রন মানে কত, প্রোটন মানে কত, 1। আচ্ছা ছাড়ো, এর প্রোটন সংখ্যা কত লেখো, 1। প্রোটন মানে কত, ইলেকট্রনের সম হবে। আর নিউট্রন মানে কত, ভর মাইনাস প্রোটন যদি বাদ দিই, মানে 3 - 1 সমান কত, 2। আর আমরা এখানে কি বলেছি, n/p, তাহলে এই n/p সমান কত দেখো, 2/1 মানে কত, 2। তার মানে কত হচ্ছে, 1.5 এর থেকে বেশি হচ্ছে না। যেহেতু 1.5 এর থেকে বেশি হবে, H3 কি হবে, নিজে ভাঙবে, মানে স্বভঙ্গুর হবে, এবং কি করবে, এটা তেজস্ক্রিয় মৌল হিসাবে বা তেজস্ক্রিয় ধর্ম কি করবে, দেখাবে। তাই জন্য H3 কে আমরা কি বলবো, তেজস্ক্রিয় মৌল বলে। বোঝা গেছে কেন? কারণ দেখো যেহেতু আমরা এখানে কি বললাম না, নাইট্রোজেন এবং প্রোটনের অনুপাত, সরি নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.5 এর থেকে বেশি হবে, তাদেরকে হচ্ছে আমরা কি বলবো, তেজস্ক্রিয় মৌল। কারণ তারা সবঙ্গুর এবং অস্থায়ী। অস্থায়ী মানে কি, তারা স্টেবল অবস্থায় থাকতে পারে না, তারা ভেঙে যাবে, ভেঙে কোনো না কোনো মৌল ফর্ম করবে, তাই জন্য তাদেরকে হচ্ছে আমরা কি বলবো না, তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার? বলে বোঝা গেছে। এই জন্য H3 কেন তেজস্ক্রিয় মৌল, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? এটা তোমরা তুলে নাও, দেন আমরা নেক্সট পার্টে মুভ করবো। আচ্ছা এখানে যাওয়ার আগে একটা বলে দিই যে এই পরমাণুর ক্রমাঙ্ক দেখবে 82 বেশি, একটা আগেও বলেছিলাম, ওখানে যেটা লিখেছিলাম যে ইউরেনিয়ামের মৌলগুলো দেখবে ইন জেনারেল তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় বা তেজস্ক্রিয় মৌল হয়। ক্লিয়ার? তো মেন রিজন হচ্ছে তোমাদের এইটা ভালো করে রাখবে, তার করসপন্ডিং একটা কোশ্চেন তোমাদের করালাম, তো এটা করো, চলো দেন আমরা নেক্সট পার্টে মুভ করবো। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে দেখলাম যে আমার তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা, সেটা অ্যাকচুয়ালি নির্গত হয় কোথা থেকে, এবং যেটা আমরা বললাম যে তেজস্ক্রিয় ধর্মে যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যদি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাহলে সেটা কি, বা স্ববিভাজিত হয়ে কি হবে, নতুন মৌলের সৃষ্টি করবে না। তাহলে তেজস্ক্রিয় রশ্মি বেরালে নিশ্চয়ই কোনো না কোনো তার ক্ষয় আছে, তো তাহলে কোন রশ্মি বেরোলে কার কিরকম পরিবর্তন হয়, সেটা আমরা এরপরে দেখবো। তো চলো, তো এরপরে আমরা প্রথমে এখানে এখানে একটা শর্ট কোশ্চেন যেটা বললাম যে তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা সেটা কোথা থেকে নির্গত হয় না, তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা পরমাণুর কিন্তু কোথা থেকে না, নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এটা মনে রাখবে, আলফা বিটা গামা পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। ক্লিয়ার? এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন তোমাদের দিয়ে দেবে, ম্যাক্সিমাম দেখবে এইবারে দিচ্ছে, দেখলাম যে এইরকম শর্ট কোশ্চেন দিয়ে দেয় যে আলফা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, নিউক্লিয়াস থেকে কি হয়, নির্গত হয়। ঠিক আছে, তো এইগুলো তোমরা শর্ট কোশ্চেন গুলো ভালো করে পড়ে রাখবে। ইন জেনারেল কি হয় না, এই শর্ট কোশ্চেন গুলো স্টুডেন্টরা রিডিং দেয় না বই ঠিক করে, তো এই জন্য কি হয়, শর্ট কোশ্চেন গুলো তারা বুঝতে পারে না বা ক্যাপচার করতে পারে না। তো লেকচারটা তোমরা ঠিক করে দেখো, একদম তোমরা একদম পরমাণু নিউক্লিয়াসের কোশ্চেন ফাটিয়ে করে আসবে। তো চলো এরপরে আমরা দেখি যে আলফা রশ্মি যদি নির্গত হয় পরমাণু কোথা থেকে, নিউক্লিয়াস থেকে যদি আলফা রশ্মি নির্গত হয়, কি কোনো না কোনো চেঞ্জ হবে, তো মূলের মধ্যে পরিবর্তন দেখা যাবে। সেটা কত না, পরমাণুর ভর 2 একক কমবে, আর প্রোটন বা পারমাণবিক সংখ্যা, আছে এখানে প্রোটন না লিখে এখানে পারমাণবিক ক্রমাঙ্কই লিখি, তাতে বেস্ট হবে। পারমাণবিক ক্রমাঙ্ক কত না, 1 একক কমবে। কিরকম 1 একক কমবে, ধরো এক্স যদি আমার এ আর জেড হয়, এখান থেকে যদি আমার আলফা রশ্মি নির্গত হয়, তাহলে আলফা রশ্মি মানে এখান থেকে কি নির্গত হবে, তাহলে আলফা রশ্মি নির্গত হলে এ কি হবে, 2 একক কমবে ভর, আর জেড কি হবে, 1 একক কমবে। এটাই হচ্ছে তোমার কি না, নতুন মৌল। ক্লিয়ার? আচ্ছা চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক।
ধরো আমি এখানে বললাম ইউরেনিয়াম 238-92, এখান থেকে যদি আমার আলফা রশ্মি নির্গত হয়, তাহলে মানে বলো আলফা রশ্মি নির্গত হলে এক্ষুনি কি বললাম, এ 2 একক কমবে, মানে পরমাণুর ভর 2 একক কমবে, আর কি ক্রমাঙ্ক কি হবে 1 একক কমবে। তাহলে ভর কত 238, এটা হবে থোরিয়াম 234 হবে 90। বলো ক্লিয়ার? একই না বলো? আর পরমাণুর নিউক্লিয়াস ভাঙা মানে কি উৎপন্ন হবে? নিউট্রন উৎপন্ন হবে না, নিউট্রন কণা, সে তো নিস্তড়িত, সে তো উৎপন্ন হবে। ক্লিয়ার? এরপরে দেখো যেটা আমরা দেখলাম আলফা রশ্মি, এরপরে আমরা দেখব কি না বিটা রশ্মি। বিটা রশ্মি বেরালে কি না, বিটা রশ্মি যদি বেরোয় ভরের কোনো কি হয় না পরিবর্তন হয় না, কিন্তু কি হয় না পারমাণবিক ক্রমাঙ্ক কত 1 একক বাড়ে। ক্লিয়ার? এটার আমি এক্সাম্পল দেবো, আর লাস্ট বলে দিই গামা রশ্মি। বলো গামা রশ্মি বেরোলে কি হবে? গামা রশ্মি বেরোলে কোনো প্রকার কোনো পরিবর্তনই হবে না, কারণ গামা রশ্মি তো ভরহীন আর নিস্তড়িত, তার মানে সে বেরোলে কোনো প্রকার কোনো কি হবে পরিবর্তনই হবে না। তার মানে কি, মানে ভর ও পারমাণবিক ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? বলো বুঝতে পেরেছো না পারেন? এটা তোমরা কপি করো, দেন আমরা একটা উদাহরণ দিয়ে বলো বুঝতে পেরেছো না? চলো একটা উদাহরণ দিয়ে এখানে আমরা তো আলফা রশ্মির জন্য আমরা উদাহরণ দিয়ে বুঝলাম আমরা। চলো এখানে ওটা কোথায় করা যায়, আচ্ছা ঠিক আছে চলো, এটা মোছারই দরকার নেই, এটার আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এইখানটা। এটার কি হবে বলো দেখি? এটা তো সেই আমি ধরো যদি নেই ইউরেনিয়াম 238-92, এখান থেকে কি যদি বিটা রশ্মি আমার নির্গত, বিটা রশ্মি নির্গত হলে কি বলেছি ভরের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভর যা ছিল তাই থাকবে, শুধু কে পরিবর্তন হবে পারমাণবিক ক্রমাঙ্কের কত না 1 একক বেড়ে যাবে। তার মানে এটা কি প্যালাডিয়াম 238-93। ক্লিয়ার? আর গামা রশ্মি যদি বেরোয়, দেখো গামা রশ্মি আমি এখানে বললাম সরি ইউরেনিয়াম 238-92, এখান থেকে যদি গামা রশ্মি নির্গত হয়, গামা রশ্মি নির্গত হলে কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ ইউরেনিয়াম 238-92 কে 92 থাকবে প্লাস, আচ্ছা হ্যাঁ দরকার নেই ছাড়ো, 92 কে কি থাকবে 92 থাকবে। তার মানে দেখো এই যে উদাহরণগুলো বললাম, এখান থেকে তোমাদের এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, কোন একটা যৌগ দিয়ে দিল, দিয়ে বললো এখান থেকে যদি আলফা রশ্মি নির্গত হয় সেখান থেকে কিভাবে কি নির্গত হবে। তোমরা এই উদাহরণগুলো সহ এইগুলো কপি করো, দেন আমি একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে না? চলো কোশ্চেনটা দেখতে হবে। আচ্ছা এখানে কি কোশ্চেনটা বলেছে, ঠিক আছে চলো আমি আগে কোশ্চেনটা লিখেই দিচ্ছি। বলেছে এখানে কোশ্চেনটা, একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে এতটি প্রোটন ও 138টি নিউট্রন আছে, ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু
যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে। ক্লিয়ার? তোমাদের এই কোশ্চেনটা এখানে দিয়েছে, তোমরা কোশ্চেনটা পজ করে ট্রাই করো, দেন আমরা এর সলভ আউট করব। করে নিছো না? তো চলো, আশা করবো তোমরা সবাই পেরেছো ভালোভাবে। ঠিক আছে, তো যারা পারেনি তাদের জন্য করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কেন্দ্রকে বলেছে এতটি প্রোটন এতটি নিউট্রন। তাহলে আগে তোমাকে কি বের করতে হবে, আমি বলেছি যা রশ্মি বেরোবে কোথা থেকে, নিউক্লিয়াস থেকে। তাহলে নিউক্লিয়াস থেকে যদি বেরোয় সেটা কার কি পরিবর্তন হবে, আলফা রশ্মি। এখানে কি রশ্মি বলেছে দেখো, আলফা কণা যদি নির্গত হয়, তাহলে আলফা কণা বা আলফা রশ্মি যদি নির্গত হয় সেটা কি কণা নির্গত হবে, তার মানে সেটা কি হবে, তার মানে ভর কমবে 2 একক, পারমাণবিক ক্রমাঙ্ক কমবে কত, 1 একক। তাহলে ভর আমাকে বের করতে হলে এখানে দেখো, এখানে তো কোথাও ভর দেওয়া নেই, তাহলে ভরে আমরা কি জানি, ভর মানে কি, প্রোটন প্লাস নিউট্রন হয় না। তার মানে দেখো, তাহলে এখানে যদি আমি ধরি যে এক্স একটা আমার মৌল, ধরি কি ধরলাম, এক্স একটি আমার মৌল, এখানে কি মৌল সেটা আমাকে বলেনি, তাই জন্য আমি এক্স ধরেছি। তাহলে এখানে আমার ভর কত না এক্স এর, তাহলে এক্স মৌলের ভর সমান কত, দেখো প্রোটন প্লাস নিউট্রন, 89 প্লাস 138 মানে কত, 9 8 17 7 হাতে 1 4 12 2 হাতে 1 2 227। ক্লিয়ার? আর প্রোটন মানে কি, এক্স এর পারমাণবিক ক্রমাঙ্ক, কারণ যেটাই জানি প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক ক্রমাঙ্ক, সেটাই ইলেকট্রন সংখ্যা, তার মানে কত 89। তাহলে এবারে বলেছে x227 থেকে 89, সেখান থেকে কত বেড়েছে না একটা আলফা রশ্মি আমার নির্গত হয়। আলফা রশ্মি যদি নির্গত হয়, কি বলেছিলাম যে আলফা রশ্মি নির্গত হলে সেটা কি হবে, ভর -2 একক কমবে, -2 না ছাড়ো, আর পারমাণবিক ক্রমাঙ্ক কত, 1 একক কমবে। তার মানে ভর কত, 2 একক কমলে কত হবে, x225, আর এটা কত 88, হ্যাঁ কি না। এবারে বলেছে এখানে তোমাকে মৌলটা কিন্তু জিজ্ঞাসা করেনি, এখানে বলেছে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন আর নিউট্রন থাকবে। তার মানে তার কেন্দ্রকে এখন প্রোটন কত, তাহলে এখন x22588 এটা এখন কি নতুন মৌল, এই নতুন মৌল না। তাহলে এই নতুন মৌলের যদি আমি দেখি পারমাণবিক ক্রমাঙ্ক যেটা, সেটাই হচ্ছে তোমার কি প্রোটন সংখ্যা না, পারমাণবিক ক্রমাঙ্ক সমান প্রোটন সংখ্যা সমান কত, দেখো 88। আর এখন তার কি বলেছে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা করতে হলে কি করতে হয়, ভর থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি আমি বাদ দেই, তার মানে 225 মাইনাস 88 দ্যাট শুড বি ইকুয়াল টু 15 8 7 7 1 দিলে 9, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে 1 দিলে 9, 12 থেকে 9 বাদ দিলে 3, হ্যাঁ 137। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে নতুন মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে বা প্রোটন সংখ্যা কত বলেছে, হ্যাঁ প্রোটন সংখ্যা বলেছে 88 আর নিউট্রন সংখ্যা বলেছে 138। যদি তোমাকে বলতো এখানে নতুন মৌলটা কি হবে সেটা বলো, তাহলে তুমি বলতে এইটাই নতুন মৌল 225 ভর সংখ্যা যার হচ্ছে 88। ক্লিয়ার? বলো বুঝতে পেরেছো না পারোনি? তো এই রকম টাইপের তোমাদের কোশ্চেন গুলো এখানে দেবে, একদমই ইজি, যে আলফা বিটা কি হয় এবং আলফা বিটা বেরোলে কিভাবে কার কত পরিবর্তন হয় এগুলো দেবে। আর যেটা এখানে আছে যে তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য, তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য কি, দেখো যেটা লাস্ট পয়েন্ট আমি যেটা বলছি যে তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য যেটা বলা হয়নি, তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য কি ছিল না, তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য যেটা সেটা দেখো এখানে কি কি আছে, তেজস্ক্রিয় রশ্মি কোথা থেকে নির্গত হয়,
নিউক্লিয়াস থেকে না, তাহলে পুরোপুরি নিউক্লিয় জনিত বা নিউক্লিয়াস জনিত কি ঘটনা, মানে পরমাণুর বাইরে যে ইলেকট্রন আছে তার মানে ইলেকট্রন মহলের সাথে কোনো প্রকারের কোনো সম্পর্কই নেই, কিন্তু হ্যাঁ নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে মানে কি নতুন মৌল সৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু নিউক্লিয়াসের কি না গঠনের পরিবর্তন হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বাইরে থেকে চাপ, উষ্ণতা, তাপমাত্রা যাই পরিবর্তন করো না কেন, নিউক্লিয়াস কিন্তু মানে তোমার তেজস্ক্রিয়তা কিন্তু কোনো প্রকার কোনো প্রভাবিত হয় না, বা রেডিও অ্যাক্টিভিটি কিন্তু কোনো প্রকার কোনো প্রভাবিত হয় না। তো এটা আর কি তেজস্ক্রিয়তা ধর্মটা হচ্ছে কি অবিরাম গতিতে চলে, মানে নিজে নিজে, যেটা আমরা বললাম স্বতঃস্ফূর্ত ভাবে, একই ভাবে, মানে কোনো প্রকার কোনো বাইরের প্রেসার ক্রিয়েট করে বা বাইরের কোনো এক্সটার্নাল কোনো কিছু জিনিস ইউজ করে দিলে যে তেজস্ক্রিয়তা হবে এমনটা নয়, তেজস্ক্রিয় কিন্তু অবিরাম হতে থাকে। ক্লিয়ার? তো এই জিনিসগুলো ভালো করে করো, আজকে এই পর্যন্তই। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ো, প্র্যাকটিস করো। এরপরে আমরা এর নেক্সট পার্টে যেগুলো আছে যে ভর বিচ্যুতি, ঠিক আছে, নিউক্লিয় সংযোজন, বিভাজন, হ্যাঁ, এবং কি কি তেজস্ক্রিয় ব্যবহার করে কি কার ব্যবহার কি, সেগুলো এখান থেকে আসে। তো আমরা সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং টাটা, বাই বাই, দেখা হবে একটা এবং নতুন ক্লাসে। ঠিক আছে, চলো।